আজকে বাঙালির যেমন গর্বের দিন, তেমনি বাঙালির কলঙ্কিত অধ্যায়েরও একটা আপাতত সমাপন ঘটল। ভ্যানিশ কুমার, এই কুমার কত বাজে বাজে কথা বলেছে। গুপ্তর মধ্যরাতে গুপ্ত হামলা মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি। তৃণমূল এদিকে একদিকে সন্ত্রাসের বার্তা দিচ্ছে, একদিকে সমঝোতার বার্তা দিচ্ছে। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার, আমরা 2026-এর বিধানসভা নির্বাচন গেল এবং সেক্ষেত্রে আমরা দেখলাম যে সামান্য বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেমন কোনো ঘটনার কিছু দেখতে পাইনি, কোনো মানুষের মৃত্যু হয়নি, যা আমরা বিগত নির্বাচনগুলোতে দেখে এসেছি। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখো, বাঙালির দীর্ঘ স্বাধীনতার পরের রাজনৈতিক ইতিহাসে 60-এর দশক থেকে আজ পর্যন্ত নকশাল পিরিয়ড টু আজকে তুমি যদি তৃণমূলকে বলো কংসাল পিরিয়ড, নকশাল কংসাল, এই মা মাটি মানুষের তথাকথিত মানে সে ওরা যে স্লোগানটা তুলেছিল বদলা নয় বদল চায়ের, তথাকথিত 15 বছর আমরা রাজনৈতিক হিংসায় ভারতবর্ষে 1 নম্বর স্থানে, ফার্স্ট বয়। আমরা সব কিছুতে লাস্ট, এটাতে ফার্স্ট বয়। আজকে বাঙালির যেমন গর্বের দিন, তেমনি বাঙালির কলঙ্কিত অধ্যায়েরও একটা আপাতত সমাপন ঘটল এবং লজ্জারও দিন বটে। কেন তোমাকে 3টে শব্দ ব্যবহার করছি? দেখো, বাঙালির কলঙ্কিত অধ্যায়ের কালকে একটা পরিসমাপ্তি আপাতত হয়েছে, আমি আপাতত শব্দটাই রাখলাম। দ্বিতীয়, বাঙালির নতুন গর্বের দিন যে আমরা এরপরে বাইরে গেলে অন্তত কেউ বলবে না 26-এর নির্বাচনও তুম লোক মারপিট কিয়া, বলতে শুনতে হবে না। তৃতীয়, লজ্জার দিন কেন? যে বাঙালির বর্তমান স্বঘোষিত মানে রাজনৈতিক দল বাঙালি অস্মিতার ভ্রান্ত একটা লাইন তৈরি করে যারা রাজনীতি ভোটে 26-এর ভোট বৈতরণী পার করতে চেয়েছিল, দুর্নীতি, জোট চুরি, বালু চুরি, কয়লা চুরি, আরজি করের ধর্ষণ, নারী সুরক্ষার প্রশ্নগুলোকে ধামাচাপা দিয়ে সেই বাঙালিদের একটি স্বঘোষিত রাজনৈতিক দলের শাসনে পশ্চিমবঙ্গে আজকে একটি বাইরের রাজ্যের ইউপির ভূমিপুত্র এসে চোখে চোখ রেখে দেখিয়ে দিয়ে গেল তোমরা বাঙালি সত্যিকারে বিস্মিত জাতি। কেন? নীরশ্রী চৌধুরী তো আমাদের উদ্দেশ্যেই বলেছিল, একজন বাঙালি, যে তোমরা বিস্মিত, বাঙালি বিস্মিত জাতি। কেন? বাঙালির ইতিহাস আছে সুকুমার সেন 1952 সালে 85% নিরক্ষর বাঙালির, নিরক্ষর ভারতবর্ষে প্রথম সাধারণ নির্বাচন স্বাধীনভাবে করেছিল এই বাঙালি। আজকে সেই বাঙালি তার নিজের রাজ্যে একজন বাঙালি পুলিশ কর্তা খুঁজে পায়নি যে সিংহমের মতো চোখে চোখ রেখে বোঝাতে পারে ভোট লুটের জাহাঙ্গীর মডেল, ডায়মন্ড হারবার মডেল, ফলতা মডেল, শাহজাহান মডেল, জেসিবি মডেল, হামিদুল মডেল, আসাদুল মডেল চলবে না। বাঙালি, এটা কি লজ্জার দিন নয়? কালকে বাঙালির একটা লজ্জার ইতিহাসও আঙ্গুল দেখিয়ে দিয়ে দিল। আচ্ছা বোঝো, আজকে ইউপির একজন পুলিশ কর্তা আসলেন, গ্রামে গ্রামে ঘুরে বেড়ালেন, সারা ভারতবর্ষের CSF যে ডিজি, সর্বোচ্চ ডিজি, তিনি আসলেন, গ্রামে ঘুরলেন, কলকাতায় গিয়ে কোনো হোটেলে বসে থাকেননি, এবং তিনি বললেন মানুষ বাংলার ভূমিপুত্র বাঙালি ভোটারদের উদ্দেশ্যে যে 18 সালে 1,75,00,000 তোমাদের ভোটারকে ভোট কেন্দ্র অবধি তৃণমূল যেতে দেয়নি শাসক, আজকে আমি তোমাদের অভয় দিচ্ছি, বাড়ির থেকে বেরিয়ে ভোটটা দাও, এবং ভোটটা তারা দিতে পেরেছে। কিন্তু আমরা তার পাল্টা কি দেখলাম? এই জাহাঙ্গীররা চিৎকার করে বলছে তুমি সিংহম হলে আমি পুষ্পা। এই পুষ্পা কে রে? পুষ্পা কে? তোমরা তো ফিল্ম দেখো, আমি তত ফিল্ম দেখার সময় পাই না। পুষ্পা একটা চন্দন কাঠ চোর, স্মাগলার, নাথিং এলস। বীরাপ্পনের ক্যারেক্টারটাকে ফিল্মে ফুটিয়ে তুলেছিল পুষ্পা। সে ভালো মানুষ। আজকে তৃণমূলের একজন বিধায়ক, প্রাক্তন বিধায়ক, তিনি বলছেন আমি পুষ্পা, মানে আমি চন্দন কাঠ চোর, মানে তার কাছে একটা মডেল, এবং তার দলের একাধিক মুখপাত্র সেটাকে সাপোর্ট করছে। হ্যাঁ, তৃণমূলের
সাংসদ বিধায়কদের মডেল এখন একটা চন্দন কাঠ চোর, স্মাগলার, ইন্টারন্যাশনাল মানে চোর শিকারী, যাকে গুলি করে কুকুরের মতো মেরেছিল পুলিশ, কর্ণাটক পুলিশ। আমার প্রশ্নটা এই জায়গাটা গিয়ে, তাহলে যে দলটার মডেল পুষ্পা অর্থাৎ চন্দন চোর, চোর ব্যবসায়ী ডাকাত, সে দলটা আখিরে মানুষের কতটা শান্তিপূর্ণ সহাবস্থান অর্থাৎ আর্টিকেল 19কে রক্ষা করে চলবে আগামীতে, সেটা তো এবার পরিষ্কার হয়ে গেল। আজকে এ রাজ্যে যে রাজ্যে 6 মাস ধরে টানা শাসক দল বিরোধীদের বিরুদ্ধে যত না আক্রমণ করেছে তার দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ আক্রমণ করেছে নির্বাচন কমিশনকে, একটা প্রতিপক্ষ তৈরি করে ফেলেছিল নির্বাচন কমিশনকে। শুধু তাই নয়, ভ্যানিশ কুমার, এই কুমার কত বাজে বাজে কথা বলেছে, গুপ্তর মধ্যরাতে গুপ্ত হামলা মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি। আজকে সেই নির্বাচন কমিশন বিনা রক্তপাতে, বিনা তোমার আমার বাড়ির পশ্চিমবঙ্গের সহনাগরিকদের লাশ, একটা লাশ না দেখিয়ে, একটা লাশ না বহন করিয়ে, একটা লাশ না গুনিয়ে আমাদের ভোটটা করিয়ে দিয়ে তো বুঝিয়ে দিল তাদের লাইনটাই সঠিক ছিল। তৃণমূল এখন সার্টিফিকেট দিচ্ছে, যদিও তৃণমূল সার্টিফিকেট দিচ্ছে এই মায়াকান্নাটা ধরলে ভুল হবে। আবার তৃণমূল এদিকে একদিকে সন্ত্রাসের বার্তা দিচ্ছে, একদিকে সমঝোতার বার্তা দিচ্ছে। তৃণমূল আজকে হাইকোর্টে হাজির হয়ে গেছে। কল্যাণ ব্যানার্জি সোজা গিয়ে মামলা, কারণ তার দল 21-এর যে মডেলটা করেছিল, ইভিএম এর ভোট কাউন্টিংয়ে বিজেপির এজেন্টদের না থাকার একেবারে সুযোগ নিয়ে 4 মে কাউন্টিং, ইয়েস, ওরা তো জানে শীতটা তো ওরা খুঁড়ে ঢুকেছিল 21-এ শেষের দিকটায়, আমরা তো জানি, অনেক উদাহরণ আছে। তাহলে আজকে প্রশ্নটা হচ্ছে, চোরের মন পুলিশ সেন্ট্রাল, আমি জানি না কতটা ঠিক বেঠিক, নির্বাচন কমিশন তো 85-86 হয়তো বুথ করেছে, মানে কাউন্টিং নিয়ে করেছেন জোন 294টার জন্য। নির্বাচন কমিশন টোটাল এন্টায়ার ভোটটা যদি ভালোভাবে করেন, যেখানে মানে কার্যত শাসক দলের কোনো বলার জায়গা ছিল না যে ভোট লুট হয়েছে, ভোট সন্ত্রাস হয়েছে, জোর করে ভোট করিয়েছে, বরং যা ছোটো মোটো হয়েছে, ওই ডায়মন্ড হারবারে প্রায় 74-75-এর মতো হয়তো রিপোল হবে, সেটাও শাসক দলের কেরামতিতে হয়েছে। কোথাও আতর লাগিয়ে দিয়েছে, সেলোটেপ লাগিয়ে দিয়েছে, ঠিক আছে, লিকোপ্লাস্ট লাগিয়ে দিয়েছে নির্দিষ্ট কিছু প্রতীকে, এগুলো হয়েছে। তারপরে তৃণমূলের কি অভ্যন্তরীণ কোনো এমন সিরিয়াস অ্যালিগেশন আছে নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে? নেই। তাহলে প্রশ্নটা হলো, যেটা তুল্যমূল্য প্রশ্ন দাঁড়ালো, আজকে ভোট কাউন্টিংয়ে কেন নির্বাচন কমিশনকে আপনারা কাঠগড়া দাঁড় করাচ্ছেন? কিছুই না, হারার অজুহাতটা দিয়ে ডাকছে। ঠিক আছে, দেখো নির্বাচনের পুরো প্রক্রিয়াটা সার্ভিলেন্সের মধ্যে হচ্ছে, নিট অ্যান্ড ক্লিন। কত শতাংশ ভোট পড়েছে, কত শতাংশ কোথায় হচ্ছে, কজন বুথ কর্মী, কজন কি, প্রত্যেকটা এখন তোমার হাতের মুঠো ফোনে। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের হঠাৎ কেন মনে হলো যে সংস্থা ভোটটা সুস্থভাবে করালো, যেখানে তাদেরও কোনো অভিযোগ নেই, তারা গিয়ে কাউন্টিংয়ে ম্যানিপুলেট করবে? তাই তো প্রশ্ন একটাই, তৃণমূল এটা করছে তার কারণ তৃণমূল অজুহাতের জায়গাগুলো কি তৈরি রাখছে? আমি জানি না, এবং জানি না হাইকোর্টের দ্রুত শুনানিটায় কি রায় তারা দিয়েছে। এখনো তোমার ইন্টারভিউ চলাকালীন তোমার কাছে কোনো আপডেট আছে কিনা জানি না, আমার কাছে কোনো আপডেট এই মুহূর্তে অন্তত এটা নিয়ে নেই। কিন্তু তোমাকে আমি এইটুকু বলছি যে যদি সব ঠিকঠাক থাকে, নির্বাচন কমিশনের এখানে নাক গলানোর জায়গাটা আর কোথাও নেই। হয়তো কিছু মডিফিকেশনের সুপারিশ তারা রাখতে পারে, নাক গলাতে পারবে না, কারণ সিঙ্গম নিয়েও তো মুখটা পুড়েছিল এই সরকারের। তারা সিঙ্গমের ও রাজ্যের থেকে আসা অজয় পাল শর্মাকে তারা সেন্সার করতে আদালতে দ্বারস্থ হয়েছিল, নাক গলায়নি। এমনকি মহুয়া মৈত্র কিছু ভিডিও দেখিয়েছিল, যেটা পরে জানা গেল এআই মেড হতে পারে, সেটা দিল্লিতে তার বিরুদ্ধে এফআইআরও বোধহয় হয়েছে একটা, আমি যতদূর জানি লাস্ট। ফলে এন্টায়ার কোর্সে একটা জিনিস প্রতিষ্ঠিত, যে ভোট শান্তিপূর্ণ হয়ে যাওয়াটা তৃণমূলের অনেক আশায় জল ঢেলেছে।
স্যার নির্বিঘ্নে যাতে নির্বাচন হয় তার জন্য আমরা দেখেছি নির্বাচন কমিশন অনেকগুলি পদক্ষেপ নিয়েছে এবং তা সফল হয়েছে। স্যার আপনার কি মনে হয় যে যাতে ভোট গণনার দিন বা ভোটের যেদিন ফলাফল প্রকাশ হবে 4 মে সেদিনও এরকম কোনো পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন যার জন্য নির্বিঘ্নে পুরো বিষয়টা পরিচালনা হয়? দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পরিষ্কার বলেছেন ভোটের রেজাল্টের পরে 60 দিন সেন্ট্রাল বাহিনী এ রাজ্যে থাকবে। অর্থাৎ 2.5 লক্ষ থেকে প্রায় 3 লক্ষর কাছে পিঠে সেন্ট্রাল বাহিনী এ রাজ্যে থাকবে। অর্থাৎ এটা ভোট পরবর্তী যে কোনো ঘটনা, অনভিপ্রেত ঘটনা, সেটা পরিবর্তন বা প্রত্যাবর্তন যাই হোক না কেন, তার আগাম এটা তার রাষ্ট্রধর্মের নিরিখে তিনি বলেছেন। কারণ 24-এর নির্বাচন, 21-এর নির্বাচনে আমরা দেখেছিলাম ভোট পরবর্তী হিংসা ভয়ানক রূপ নিয়েছে, ধর্ষণ, খুনের অভিযোগ এসছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্টকে নাক গলাতে হয়েছে তো এখনো বহু মানুষ ঘর ছাড়া, অসম বা ঝাড়খণ্ডের আশ্রয় নিয়েছে, বিহারে আশ্রয় নিয়েছে। অর্থাৎ সার্বিকভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সরকার গঠনের আগ পর্যন্ত যেটা করতে পারে এ রাজ্যে নির্বিঘ্নে যাতে পরবর্তী জনজীবন থাকতে পারে তার জন্য একাধিক মেজার্স, বিশেষ করে ল অ্যান্ড অর্ডারের অ্যাসপেক্টটা সরকার তৈরি না হওয়া অবধি তো ল অ্যান্ড অর্ডারটা স্টিল থাকবে নির্বাচন কমিশনের কাছে, বর্তাবে, তারা রাখতেই পারে। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ মানলে আমি বিশ্বাস করি আগামীতেও তারা এ রাজ্যে অন্তত সেন্ট্রাল বাহিনী এবং অন্যান্য মেজার্সগুলো, বিশেষ করে তুমি জানো এমন অনেক রাজ্য আছে নির্বাচন কমিশন ভোটের পরে যদি দেখে পরিস্থিতি স্বাভাবিক নয়, তারা তাদের বিশেষ ক্ষমতায় এটা হাইকোর্টের নজরে তারা এমন কিছু তত্ত্বাবধান করতে পারে যে হাইকোর্ট মনিটরিং করলো কিছুদিন, তারপরে সরকারের তৈরি হওয়ার পরে বিভিন্ন দপ্তর পুনর্গঠন হলে একটা স্বাভাবিক নর্মালসি আসলে তারা সেটার থেকে নিজেদের কাউন্টিং এর দিন কি নিতে পারে? কাউন্টিং এর দিন প্রচুর 144 থাকছে সমস্ত সেন্টারগুলোতে। শুধু তাই নয়, সিসিটিভি ফুটেজ, কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে সব কিছু। অর্থাৎ এমনও হতে পারে ভোটের রেজাল্ট যেদিকেই থাক না কেন কোথাও বিজয় মিছিল আপনারা করতে পারবেন না, রেস্ট্রিক্টেড করে দেওয়া। কারণ বিজয় মিছিল থেকে আমরা তামান্নার হত্যা দেখেছিলাম, একাধিক এরকম ঘটনাতেই এরা শাসক দল করে। ফলে এই জায়গাতে রেস্ট্রিক্টেড করে দেওয়ার সম্ভাবনা আমি মনে করি প্রথম পদক্ষেপ হতে পারে। দ্বিতীয় অনেকগুলো পদক্ষেপের মধ্যে একটা পদক্ষেপ যান চলাচল নিয়ন্ত্রণ, যেটা নির্বাচনের সময় হয়, কিংবা কোনো গ্যাদারিং 163 যেটা 144 ধারাটা বিএনএসএ হয়েছে, এইরকম একাধিক মেজার্স, বিশেষ করে সফিস্টিকেটেড যেই এলাকাগুলো সেখানে 24 ঘন্টা কেন্দ্রীয় বাহিনী টহলদারি, ঠিক আছে, স্পেশাল কেয়ার, সার্ভিলেন্সেস, এইগুলোর মাধ্যমে পশ্চিমবঙ্গে হিংসা মুক্ত করার একটা প্রক্রিয়া করাই যেতে পারে। স্যার আমরা অন্য বিগত নির্বাচনগুলোতে দেখেছি যখন কাউন্টিং চলে সেই সময় যারা বিরোধী দলের এজেন্ট থাকেন তাদেরকে ভয় দেখানো হয়, তাদের কাউন্টিং হল থেকে বের করে দেওয়া হয়। এক্ষেত্রে এবারে নির্বাচনে কাউন্টিং এর দিন কি হতে না, কাউন্টিং এটা বিধানসভা, এটা পঞ্চায়েত নির্বাচন যেখানে ছাগলের মতন ব্যালট চিবিয়ে তৃণমূলের নেতারা খেয়েছিল। কাউন্টিং এর ভিতরে গিয়ে রাজ্য পুলিশ যেখানে থাকে সেখানে গিয়ে তারা ম্যানিপুলেট করেছিল, কিন্তু এখানে কিন্তু সেটা হবে না। কেন আমি বলছি হবে না, এইখানে কিন্তু পুরো সার্ভিলেন্সটা হচ্ছে কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একক তত্ত্বাবধানে। এখানে এই ধরনের জুরির জায়গা নেই। এবং আমি তোমাকে এইটুকু বলছি, আজকে মাননীয় হাইকোর্ট কি নির্দেশ দেবে জানি না, নির্দেশটা যদি সত্যিকারেরই মানে নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপের বিরুদ্ধে হয়ে থাকে, যে না আমরা নির্বাচন কমিশনের ব্যাপারে হস্তক্ষেপ করব না কাউন্টিংটায়, তাহলে আমি মনে করি নির্বাচন কমিশন এই যাত্রাতেও গোল্ড মেডেল পেয়েই বেরোবে। অর্থাৎ তাদের একক নিয়ন্ত্রণে নির্বাচনের কাউন্টিংটা কমপ্লিট করে জেতা হারা যেদিকেই যাক একটা সুস্থ গণতন্ত্র আমাদের উপহার দেবে। স্যার আপনি কাউন্টিং এর কথা বলছেন যে কাউন্টিং এ কিছু একটা করতে পারে নির্বাচন কমিশন যাতে নির্বিঘ্নে হয়, সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন হচ্ছে যে পোস্ট পোল ভায়োলেন্স যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয় সেটা কি আটকানো যাবে? দেখো, এটা লাখ টাকার প্রশ্ন। এটা নির্ভর করবে রেজাল্টটা কোন দিকে মুভ করে। ধরো আমরা তো এখনো জানি না রেজাল্টটা কি হবে না হবে, বিভিন্ন ধরনের ইয়েগুলো আসছে, ডেটা আসছে, বিভিন্ন সংস্থা রীতিমতন বোধহয় ভারতবর্ষে এবার তো ইউটিউব চ্যানেলগুলোও নিজস্ব একটা ডেটা ব্যাংকে ছোট ছোট করে প্রত্যেকেই একটা সেপোলজি করেছে। আপাতত যা প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট প্রায় 85 থেকে 90% প্রতিবেদনই সংস্থাই
একটা বিজেপি সরকারের পূর্বাভাস দিচ্ছে আপাতত। আমরা যাই হোক না কেন, যদি শাসক ফেরে, তৃণমূলই প্রত্যাবর্তন করে, পরিবর্তন ধরো না হলো, আমি প্রথমটাই শুরু করছি, তাহলে তুমি বিশ্বাস করো যে এই রিপিটেশনটা হবে। কারণ এখানে যে স্ট্রাকচারটা তৈরি করে রাখা হয়েছে, এই যে ভোট সন্ত্রাস, সেটা পূর্ববর্তী পরবর্তী ভোটের দিন একটা প্যাটার্ন, যে প্যাটার্নটা বামেদের সময়ও তারা করতে পারেনি, যে প্রার্থীরা ভোট কেন্দ্র অবধি যেতে পারবে না। এই সন্ত্রাসের আবর্তটা কিন্তু প্রাতিষ্ঠানিক শিল্প, ইন্ডাস্ট্রি। ভোট সন্ত্রাসটা পশ্চিমবঙ্গে একটা শিল্প, শৈল্পিক ব্যাপার। তৎকালীন শাসকের বিরুদ্ধে মমতা ব্যানার্জি অভিযোগ করেছিল সায়েন্টিফিক রিগিং, হতেও তাই, গ্রামকে গ্রাম উজাড় করে পুরুষ শূন্য করে দেওয়া। একজন বিরোধী যদি গ্রামে থাকে তাকে পুড়িয়ে মারো, ছোট রাঙ্গারিয়া আমরা জানি, তার একটা উজ্জ্বল উদাহরণ তৎকালীন সরকারের সময়। কেশপুর, মমতা ব্যানার্জি অভিযোগ করতেন কেশপুর সিপিএমের শেষপুর, হয়েছে তাই। আজকে তৃণমূলের ডায়মন্ড হারবার মডেল, এটা তো একদম বহুল প্রচলিত মডেল। তুমি যদি বলো যে তৃণমূল যদি ফিরে আসে, প্রত্যাবর্তন হলে পরে একই যে মেকানিজম তারা করবে, এটাই স্বাভাবিক, কারণ পুলিশ তাদের হাতে থাকবে। সরকার, আজকে ফিরহাদ হাকিম বলেছে 7ই মে আমরা সরকারের শপথ নেব, অ্যাটসেট্রা বলে দিয়েছে। তোমাকে আমি সিম্পল কথা বলি, যে বিগত 24-এর নির্বাচনেও যদি ডায়মন্ড হারবারের ভোট শতাংশটা দেখো, তোমাদের কেঁপে উঠবে। যেখানে 8টা এমন বুথ পাওয়া গেছে যেখানে 99% বেশি ভোট পেয়েছে অভিষেক। 178টা এমন বুথ আছে যেখানে 90% বেশি ভোট তিনি পেয়েছেন। এমনকি 527টা এমন বুথ আছে যেখানে 75% বেশি ভোট পেয়েছে। এটা আমার তথ্য নয়, নির্বাচন কমিশনের। এমনকি ফলতায় জাহাঙ্গীরের নেতৃত্বে একটি 9% ভোট স্কোর করেছিল, বিরোধীরা 7-7.5% ভোট পেয়েছিল। এটা স্বাভাবিক মানুষের স্বাভাবিক ভোটের বহিঃপ্রকাশ হতে পারে না। হাইকোর্টে মামলা চলছে এটা নিয়ে, বারবার শাসক দলের ওখানে ফেস করতে সাহস পাচ্ছে না, হাইকোর্ট থেকে বারবার চরম বার্তা দেওয়া হচ্ছে, তাও যাচ্ছে না। এবং প্রশ্নটা হলো, কনফ্লিকশন লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা ACLEDর তত্ত্বই বলছে এ রাজ্যে 16তে 172টা যে ভোট সন্ত্রাসের যে অভিযোগ উঠেছিল সেটা বেড়ে 61.5% অভিযোগ এসেছিল 2021-এ 278টায়, এবং 2018-তে তো ভয়ানক পঞ্চায়েত নির্বাচনে 156টা অভিযোগ যেখানে শাসক দলের এগেনস্টে, সেটা বেড়ে 110টায় গিয়ে থাকে, 110% বেড়ে যায়। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে 327টা অভিযোগ আসে, সবটাই শাসক দলের এগেনস্টে। তাহলে মুদ্রা কথা এখানে যে শাসক যদি ফেরে, প্রত্যাবর্তন করে, তাহলে তারা একই জুতোয় পা গুলিয়ে উত্তরোত্তর সন্ত্রাস বাড়াবে, কারণ তাদের হাতে সমাজ বিরোধীদের কোনো কন্ট্রোল নেই। কিন্তু যদি পালাবদল হয়, তাহলে মাথায় রাখতে হবে পশ্চিমবঙ্গে যে ধারাবাহিকতাটা নির্বাচনে তুমি দেখলে, নির্বাচনের ধারাবাহিকতা এটা সামনের দিকে এগোবে। অর্থাৎ একটা সন্ত্রাসমুক্ত সমাজ ব্যবস্থা, পলিটিক্যাল ব্যবস্থা হয়তো পশ্চিমবঙ্গ আগামীতে দেখবে যদি পালাবদলটা হয়ে যায়। जब विजन बड़ा हो, जब नेतृत्व निर्णायक हो, तब विकास सिर्फ घोषणा नहीं, वास्तविकता बनता है। आज महाराष्ट्र उसी वास्तविकता को जी रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी के आत्मनिर्भर भारत के संकल्प ने भारत को वैश्विक निवेश का सबसे भरोसेमंद केंद्र बनाया है। दुनिया की बड़ी अर्थव्यवस्थाएं आज भारत में अवसर देख रही हैं, और उस अवसर का सबसे मजबूत स्तंभ है महाराष्ट्र। उद्योग, निवेश और निर्यात के क्षेत्र में महाराष्ट्र लगातार देश में अग्रणी राज्य रहा है। चाहे औद्योगिक उत्पादन हो, चाहे विदेशी निवेश आकर्षित करना या फिर इंफ्रास्ट्रक्चर की मजबूती, महाराष्ट्र ने कई राज्यों से आगे निकलकर अपनी अलग पहचान बनाई है। दावोस 2025 में महाराष्ट्र ने 15.72 लाख करोड़ रुपए के निवेश समझौते कर नया रिकॉर्ड स्थापित किया। ये केवल कागजी समझौते नहीं हैं, इनमें से 80% परियोजनाएं क्रियान्वयन के चरण में है, जो भारत में सबसे अधिक है। यही महाराष्ट्र की कार्य संस्कृति है, घोषणा से जमीन तक की तेज यात्रा।
मुख्यमंत्री देवेंद्र फडणवीस के नेतृत्व में नई औद्योगिक नीति 2025 लागू की गई। स्पष्ट दिशा, सरल प्रक्रियाएं और निवेशकों के लिए स्थिर वातावरण के साथ राज्य का लक्ष्य है 16 लाख नए रोजगार सृजित करना। हर जिले में उद्योग, हर युवा के लिए अवसर। 36 प्लग इन प्ले MSME पार्क तैयार किए गए हैं, जहां भूमि, बिजली और आधारभूत सुविधाएं पहले से उपलब्ध हैं। उद्योग शुरू करने में अब कोई अनावश्यक देरी नहीं। मैत्री 2.0 पोर्टल AI चैटबॉट के साथ अनुमतियों की प्रक्रिया को पूरी तरह डिजिटल, पारदर्शी और तेज बना रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन, मुख्यमंत्री देवेंद्र फडणवीस का नेतृत्व और महाराष्ट्र की उद्यमशील ऊर्जा मिलकर बना रहे हैं एक नया औद्योगिक भविष्य। महाराष्ट्र, निवेश का विश्वास, विकास का भविष्य।